গল্প তোমার নামে ভোর। পর্ব ৩। লেখা সানা শেখ। কিছুক্ষণ পর নুরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, এমন কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? জানি না কি হয়েছে, চুপচাপ ম্যাসাজ করতে থাকো। এসির টেম্পারেচার কমিয়ে দাও আরো। নুরা আর কোনো প্রশ্ন করে না, এসির রিমোট হাতে নিয়ে টেম্পারেচার কমিয়ে দেয়। আরশাদ নিস্তেজ হয়ে যায় নুরার বুকে। অনেক আরাম লাগছে এখন, ঘুমও পাচ্ছে। নুরা ঘাড় ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। বাচ্চাটা গভীর ঘুমে বিভোর হয়ে রয়েছে এখন, রাতে জেগে থাকবে। বাচ্চাটার প্রতি ভীষণ মায়া জন্মে গেছে নুরার। ওর এখন মনে হয় বাচ্চাটা ওর নিজেরই। ও নিজেই জন্ম দিয়েছে আব্রাহামকে। ওর মেয়েটা যদি বেঁচে থাকতো তাহলে এখন আব্রাহামের চেয়ে বয়সে বড় হতো। যা হোক, শূন্যস্থান অপূর্ণ থাকে না। নুরা স্বামী সন্তানকে হারিয়ে দুজনকেই পেয়েছে আবার। আরশাদ স্ত্রীকে হারিয়েছে, তার বিনিময়ে স্ত্রীসন্তান দুজনকে পেয়েছে। আব্রাহাম বাবা-মাকে হারিয়েছিল, এখন দুজনকেই পেয়েছে। ভাগ্যের পরিবর্তনে অপরিচিত তিনজন এখন এক পরিবার। এদের ভাগ্য এখন একে অপরের সঙ্গে যুক্ত। একজন স্বামী, একজন স্ত্রী, একজন সন্তান, একজন বাবা আর আরেকজন মা। এরা একে অপরের পরিপূরক। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে। আরশাদ এখনো নুরার বুকে মুখ গুজে শুয়ে আছে উপর হয়ে। নুরা যত্ন নিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এরশাদের ভারী শ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। আরশাদ ঘুমিয়ে গেছে নুরা বুঝতে পারছে। আরশাদের শরীর গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। মাথার তালু অনেক গরম হয়েছিল, রীতিমতো ভাপ উঠছিল মাথা দিয়ে। হাত থামিয়ে দেয় নুরা। ব্যথা হয়ে গেছে একটানা হাত বুলাতে বুলাতে। আব্রাহাম নড়ে চড়ে কেঁদে ওঠে। পি করে দিয়েছে বোধ হয়। নুরা আরশাদের শরীরে আস্তে আস্তে ধাক্কা দিয়ে মৃদু স্বরে বলে, শুনছেন, ছাড়ুন আমাকে, আব্রাহাম কাঁদছে। নুরার ডাকে ঘুম না ভাঙলেও ছেলের কান্নায় ঘুম ভেঙে যায় আরশাদের। চোখ বন্ধ রেখেই ঘুম জড়ানো গলায় ধমক দিয়ে বলে, নুরা কোথায় তুমি? আব্রাহাম কাঁদছে শুনছ না? আমি তো এখানেই, উঠুন আমার উপর থেকে। অতি নিকটে নুরার স্বর শুনতে পেয়ে মুখ তুলে তাকায়। নুরা মুখ কাচুমাচু করে তাকিয়ে আছে। আরশাদ হাতে ভর করে একটু উঁচু হয়। নুরা দ্রুত ওর নিচ থেকে বেরিয়ে যায়। আরশাদ আবার উপুর হয়ে শুয়ে পড়ে। নুরা আব্রাহামকে কোলে তুলে নেয় শুকনো কাপড়ে পেঁচিয়ে। বসে থেকেই খেতে দেয়, খেতে পেয়েই আব্রাহামের কান্না বন্ধ হয়ে যায়। এক হাতে ছেলেকে ধরে রেখে অন্য হাত দিয়ে ভেজা কাঁথা সরিয়ে শুকনো কাঁথা বিছিয়ে নেয়। আব্রাহামকে শুইয়ে দিয়ে নুরা নিজেও শুয়ে পড়ে মাঝখানে, বসে থাকতে পারছে না আর। ছেলেকে আগলে রেখে নিজের অতীতে ডুবে যায় আবার। ওই দিনগুলো নুরা ভাবতে না চাইলেও ভুলতে পারে না। আব্রাহাম ঘুমিয়ে গেছে আবার। এই ছেলে দিনে পড়ে পড়ে ঘুমায় আর রাতে জেগে থাকে। নুরা দিনের বেলায় ঘুমোতে পারে না খুব একটা। দিনের বেলায় ঘুম আসতেই চায় না। যাও একটু ঘুমিয়েছিল, আরশাদের জন্য উঠে পড়েছিল তখন। এখন আর ঘুম আসছে না। আরশাদের রাগী তেজি হিংস্র গলার স্বর শুনে ভয় কেঁপে ওঠে নুরা। কুত্তার বাচ্চা, তুই আবার এসেছিস আমার সামনে। আজকে তোকে খুন করে ফেলবো আমি। তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। কথাগুলো বলেই খপ করে নুরার চুলের মুঠি শক্ত করে ধরে। ব্যথা পেয়ে নুরার দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। উল্টো ফিরে শুয়ে থাকায় আরশাদের চেহারা দেখতে পাচ্ছে না। নিজের হাত দিয়ে আরশাদের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি করছেন? ব্যথা পাচ্ছি আমি। চুল ছাড়ুন। আরশাদ চুল ছাড়ছে না। হাতের মুঠো আরো টাইট হয়ে গেছে। বিশ্রী ভাষায় গালি দিচ্ছে সমানে। নুরা আরো কয়েকবার ডাকে, আরশাদ ওর ডাকে সারা শব্দ করে না। নিজের মতো গালাগালি করছে আর চুলের মুঠি ধরে টানাটানি করছে। কি করেছি আমি? ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন না। আরশাদের ঘুম ভেঙে যায়। এখনো উপুর হয়েই শুয়ে আছে। ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের পাশে। নিজের হাতের মুঠোয় নুরার চুল দেখে দ্রুত ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে তড়িৎ গতিতে। নুরা মাথার পেছনে সাইড হাত দিয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ব্যথায় মনে হচ্ছে মাথার পেছনে সাইটের চামড়া সহ চুল তুলে ফেলেছে টেনে। আরশাদ দুই হাতে নিজের মাথার চুল খামচে ধরে।
স্বপ্নের মধ্যে শায়লার চুলের মুঠি ধরেছিল আর এতক্ষণ ওকেই গালি দিচ্ছিল নিজেকে কন্ট্রোল করতে না পেরে। কিন্তু বাস্তবে যে নুরার চুলের মুঠি চেপে ধরেছে তা তো ওর কল্পনায়ও ছিল না। এক শয়তানকে মারতে গিয়ে শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিল। নুরার দিকে এগিয়ে নুরাকে টেনে নিজের দিকে ফেরায়। নুরার ফর্সা চেহারা লাল হয়ে গেছে। চোখ দুটো বেয়ে ঝোড়ো করে পানি গড়িয়ে পড়ছে। আরশাদের নিজের ওপরে নিজেরই রাগ হচ্ছে এখন। নুরার চোখের পানি মুছিয়ে দিতে দিতে অপরাধীর ন্যায় গম্ভীর স্বরে বলে, আমি ইচ্ছে করে তোমাকে ব্যথা দেইনি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এমন করে ফেলেছি। প্রথমেই ডাকনি কেন আমাকে? নুরা কাঁদতে কাঁদতে বলে, ডেকেছিলাম আপনি শোনেননি। অনেক ব্যথা করছে? হ্যাঁ। আরশাদ নিজের হাতের দিকে তাকায়। ওর যেই হাত, আরেকটু হলেই মেয়েটার শরীর থেকে মাথা আলাদা করে দিত বোধহয় চুল ধরে টানাটানি করতে করতে। নুরার পাশে শুয়ে পড়ে আবার হঠাৎ ঘুম থেকে জেগে লাফিয়ে উঠে বসার কারণে মাথার মধ্যে আবার যেন কেমন করছে। বাম হাত দিয়ে নুরার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, আমি আসলে বুঝতে পারিনি তোমার চুলগুলো ধরেছি। এখন মনের মধ্যে আরেকটা ভয় ঢুকে গেল। আজকে দিনে দুপুরে ঘুমের ঘোরে যেভাবে চুল ধরেছিল, কবে যেন ঘুমের ঘোরে গলা চেপে ধরে মেরে ফেলে। ঘুমের ঘোরে আব্রাহামকে যদি কিছু করে? নানান ভয় মাথায় কিলবিল করতে শুরু করে। নানান বিষয়ে চিন্তা করতে করতে কান্না বন্ধ হয়ে গেছে আপনা আপনি। এখনো ব্যথা করছে? নুরা চোখের পানি মুছে বলে, না, ঠিক আছি। আরশাদ নুরাকে টেনে এনে বুকে চেপে ধরে বলে, এরপর থেকে এমন কিছু হলে দ্রুত আমাকে জাগিয়ে দেবে। আচ্ছা। ছোট মেয়েটা আরশাদের বুকের সাথে মিশে গেছে একদম। আরশাদ যখন নুরাকে জড়িয়ে ধরে তখন পেছনে থেকে কেউ দেখলে বুঝতেই পারবে না আরশাদের সামনে কোনো মানুষ আছে। আব্রাহাম আবার কেঁদে ওঠে। আরশাদ নুরাকে ছেড়ে দিয়ে বলে, ওকে মাঝখানে আনো। নুরা উঠে বসে আব্রাহামকে আরশাদের কাছে শুইয়ে দিয়ে নিজেও শোয়। খেতে দিতেই কান্না বন্ধ হয়ে যায় আব্রাহামের। আরশাদ ছেলের ছোট্ট হাতটা মুঠো করে ধরে চুমু খায়। বালিশ ছেড়ে নিচের দিকে নেমে ছেলের মাথায় চুমু খায়। মুখ তুলে নুরার মুখের দিকে তাকাতেই নুরা চোখ সরিয়ে নেয়। অল্প খেয়েই ছেড়ে দেয় আব্রাহাম, এখন বেশি খিদে লাগেনি। আরশাদ ছেলেকে নিজের দিকে ফেরায়। বুকে আগলে ধরে কথা বলতে শুরু করে ছোট্ট ছেলের সাথে। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মেলে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। নুরা শোয়া থেকে উঠে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে প্রবেশ করে। মাথার পেছনে এখনো ব্যথা করছে। কি শক্ত করেই না চেপে ধরেছিল চুলের মুঠি। কাকে স্বপ্নে দেখে ওর চুলগুলো এভাবে ধরল? কাকে ওই ভাষায় গালি দিল? ভেবনাগুলো মাথায় ঘুরপাক খেলেও আরশাদকে প্রশ্ন করার দুঃসাহস দেখায়নি নুরা। হন্তদন্ত হয়ে বেডরুমে প্রবেশ করে এরশাদ। নুরা মাত্রই বাথরুম থেকে বেরিয়েছে। এরশাদকে দেখতেই পা দুটো থেমে গেছে। কে এই যুবক? এই রুমে এভাবে কেন প্রবেশ করল? ঘাড় ঘুরিয়ে বিছানায় শুয়ে থাকা আরশাদের দিকে তাকিয়ে দেখে আরশাদ যুবকটার দিকেই তাকিয়ে আছে। নুরা হেঁটে এসে আরশাদের পাশে দাঁড়ায়, মাথা নিচু করে। আরশাদ ছেলেকে ছেড়ে শোয়া থেকে উঠে বসে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তুই এখানে কেন? এরশাদ বোধহয় ভাইয়ের কথা শুনতে পায়নি। অবাক হয়ে তাকিয়ে দেখছে বিছানায় শুয়ে থাকা বাচ্চাটাকে আর ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। কারা এরা? এই বাড়িতে আর এই রুমে কি করছে? আরশাদের উদাম গা, অফিসের ফরমাল প্যান্ট পরনে রয়েছে এখনো। অফিসে আরশাদকে না দেখে খোঁজ করলে জানতে পারে আরশাদ মাথা ব্যথার কারণে অফিস থেকে বেরিয়ে এসেছে। অনেকবার কল করলেও রিসিভ হয় না। পরে আরশাদের বাড়ির দারোয়ানকে কল করে জানতে পারে আরশাদ বাড়িতে ফিরে এসেছে। অফিসে একটু কাজ ছিল, সেই কাজ শেষ করে ভাইকে দেখতে এসেছে। এখন কি অবস্থা? যদি মাথা ব্যথা ঠিক না হয় তাহলে হসপিটালে নিয়ে যাবে। কিন্তু এখানে এসে তো ভীষণ রকমের অবাক হয়ে গেছে। আরশাদ গলার স্বর বাড়িয়ে ডেকে ওঠে, এরশাদ। এরশাদ স্বাভাবিক হয়। নুরার দিকে তাকিয়েই ভাইয়ের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোমার মাথা ব্যথা এখন ঠিক হয়েছে? হ্যাঁ। তুই এখানে এসেছিস কেন? কল করেছিলাম অনেকবার রিসিভ করনি, তাই দেখতে আসলাম।
ভয় পেয়ে গিয়েছিলাম যদি সিরিয়াস কিছু হয়। ফোন গাড়িতেই রয়ে গেছে। এখন ঠিক আছি আমি। এরশাদ নুরার দিকে আঙুল তুলে বলে। ওকে ভাইয়া। আরশাদ নুরার দিকে তাকিয়ে আবার ভাইয়ের মুখের দিকে তাকায়। গম্ভীর স্বরে বলে। ও নুরা, তোর ভাবি। এরশাদ যেন আকাশ থেকে পড়ল এমন অবস্থা হয়েছে ওর। বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বিস্ময় নিয়েই বলে। তুমি বিয়ে করেছ? হ্যাঁ। নুরা ও আমার ছোট ভাই এরশাদ চৌধুরী। নুরা এরশাদের মুখের দিকে তাকায় একবার। দুই ভাইয়ের চেহারার মিল আছে কিছুটা। আরশাদের পরিবারের মানুষ আছে তাহলে। নুরা নিচের দিকে তাকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুমুসসালাম। এরশাদ বিছানায় শুয়ে থাকা আব্রাহামের দিকে তাকিয়ে বলে। ভাইয়া ও। বাকি কথা বলার আগেই আরশাদ ওকে থামিয়ে দেয়। আব্রাহামকে কোলে তুলে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে। এরশাদ নিচে আয়। এরশাদ নুরার দিকে আরও একবার তাকিয়ে দরজার দিকে এগিয়ে যায়। নুরার বয়স যে অনেক কম সেটা এরশাদ বুঝতে পারছে। ওর ভাই বিয়ে করেছে বিশ্বাসই হচ্ছে না ওর। তাও আবার এত ছোট একটা মেয়েকে বিয়ে করেছে। বাচ্চা টাকার। এত ছোট একটা মেয়ের বাচ্চা হয়েছে। এই মেয়েই তো একটা বাচ্চা। এই বাচ্চা আর এই মেয়েকে কোথায় পেয়েছে ওর ভাই? আর বিয়ে করলো কবে? ওদের কাউকে তো একটা বার বললো না। ড্রয়িং রুমে এসে সোফায় বসে আরশাদ, ওর পাশে বসে এরশাদ। কবে বিয়ে করেছো ভাইয়া? 1 সপ্তাহ হয়েছে। বিয়ে করেছো অথচ আমাদের কাউকে একটা বার বললেও না। 1 সপ্তাহ হয়ে গেছে আর আজকে জানতে পারলাম। আরশাদ চুপ করে থাকে। এরশাদ পুনরায় বলে। এই বাচ্চার বাবাকে? আমি। আমি বলতে চাচ্ছি ওর আসল বাবাকে। জানি না। কোথায় পেয়েছো ওদের? আব্রাহামকে ডাস্টবিনে পেয়েছিলাম। এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না এরশাদ। ডাস্টবিনে পেয়েছে মানে কি? তাহলে নুরাকে কোথায় পেয়েছে? অবাক হয়ে বলে। ভাবিকে কোথায় পেয়েছো? নুরাকে কিনে এনেছি। মানে? নুরাকে সারা জীবনের জন্য কিনে এনেছি। এই পৃথিবীর বুকে যত দিন বেঁচে আছে তত দিন আমার সাথে থাকবে। কত টাকা দিয়ে কিনে এনেছো? 1 মিলিয়ন। কোথা থেকে এনেছো? এত কিছু জেনে কি করবি? তার মানে এই বাচ্চা মানে আব্রাহাম তোমার বা ভাবির কারো নিজের সন্তান না। আরশাদ রাগী চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকায়। ছেলের তুলতুলে গালে আঙুল ছুঁয়ে চাপা রাগী স্বরে বলে। কে বলেছে তোকে? আব্রাহাম আমার আর নুরার আপন সন্তান। এই কথাগুলো মস্তিষ্কের ভেতর গেঁথে নে। দ্বিতীয়বার যেন এমন কথা আর না শুনি আমি। রেগে যাচ্ছ কেন? আমি এভাবে কিছু বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিস? বাদ দাও এসব কথা। বাড়িতে যাবে না? ভাবিকে আর আব্রাহামকে নিয়ে বাড়িতে ফিরে চলো। কোথাও যাব না। কেন? আমার ইচ্ছে। তুই যা এখান থেকে, বাড়িতে যা। এরশাদ তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। আব্রাহাম ড্যাব করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। এরশাদ সোফা ছেড়ে ভাইয়ের পাশে এসে বসে। ওকে আমার কোলে দাও একটু। আরশাদ চোখ তুলে তাকাতেই মুখ কাচুমাচু করে বলে। একটু কোলে নিতে ইচ্ছে করছে। আরশাদ ভাইয়ের কোলে তুলে দেয়। এরশাদ কোলে নিয়ে তাকিয়ে থাকে বাচ্চাটার মুখের দিকে। ভীষণ মায়াবী চোখ জোড়া। হাতের মুখে পুরে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঘণ্টা খানিক পর এরশাদ চলে যায় বাড়ি থেকে। আরশাদ ছেলেকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। নুরা বিছানায় বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। গভীরভাবে হয়তো কিছু ভাবছে তাই আরশাদের আগমন টের পাচ্ছে না। আরশাদ কিছু সময় তাকিয়ে থাকে নুরার দিকে। এই মেয়ে। গম্ভীর স্বর শুনে চমকে ওঠে নুরা। দ্রুত বিছানা থেকে নেমে এসে দাঁড়ায় আরশাদের সামনে। কি ভাবছিলে এত মনোযোগ দিয়ে? কিছু না। মিথ্যে বলছো কেন? সত্যি কিছু ভাবছিলাম না, এমনি বাইরের দিকে তাকিয়েছিলাম। আব্রাহামকে নাও। কাপড় ভিজিয়ে ফেলেছে চেঞ্জ করে দাও। নুরা আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। আরশাদ টাওয়েল হাতে বাথরুমে প্রবেশ করে। তেল দিয়ে চুল চিটচিটে করে দিয়েছে। আব্রাহামকে নিয়ে বিছানায় বসে আবার ভেজা কাপড় চেঞ্জ করিয়ে শুকনো কাপড় দিয়ে ঢেকে নেয়। সন্ধ্যা পেরিয়ে গেছে, কিছুক্ষণ আগেই মাগরিবের নামাজ শেষ হয়েছে।
আরশাদ ছেলের উপর ঝুঁকে পড়ে কথা বলছে। বিছানার অন্য পাশে নুরা বসে আছে চুপচাপ। বিয়ের এত দিনে আজকে প্রথম আরশাদকে এত কথা বলতে দেখছে। ও তো ভেবেছিল আরশাদ বেশি কথা বলে না, সব সময় গম্ভীর আর চুপচাপ হয়ে থাকে, শুধু প্রয়োজনে কথা বলে। আরশাদ মুখ তুলে ওর দিকে তাকাতেই নুরা দৃষ্টি সরিয়ে নেয়। দরজায় নক হয়। নুরা আর আরশাদ দুজনেই দরজার দিকে তাকায়। আরশাদ গম্ভীর স্বরে বলে, কে? পরপর কয়েকজনের প্রবেশ ঘটে রুমের ভেতর। সকলের দিক থেকে চোখ সরিয়ে আরশাদের দিকে তাকায় নুরা। আরশাদ নিজেও ওর দিকে তাকিয়ে আবার নিজের পরিবারের দিকে তাকায়। আরশাদের বাবা মা, ভাই বোন, কাকা কাকি আর কাকাতো ভাই এসেছে। আরশাদ স্থির হয়ে বসে থাকে আগের মতোই। নুরা জড়সড় হয়ে যায়। এরা কারা? আরশাদের বাড়ির লোক নাকি? আরশাদের ভাইও তো আছে। আরশাদের বাবা এগিয়ে এসে দাঁড়ান আরশাদের সামনে। গম্ভীর স্বরে বলেন, এই বাচ্চা কার? আমাদের। তোমার আর কার? আমার আর আমার ওয়াইফের। তোমার ওয়াইফকে? আরশাদ নুরার দিকে তাকায়। ওই যে বসে আছে মিসেস আরশাদ চৌধুরী। কে ওই মেয়ে? আমার ওয়াইফ, আমার বাচ্চার মা। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কে ওই মেয়ে? বংশ পরিচয় কি? আরশাদ রেগে তাকায় ছোট ভাইয়ের দিকে। এরশাদ দুদিকে মাথা নাড়ায়। আরশাদের বাবা রেগে গিয়ে গলার স্বর বাড়িয়ে বলেন, তোমার জন্য মেয়ের অভাব ছিল? দুনিয়ায় মেয়ের অভাব হয়েছে যে আজে বাজে মেয়েকে কিনে এনে বিয়ে করতে হবে? আরশাদ নিজেও রেগে চিৎকার করে ওঠে, দ্যাটস ইনাফ। নাও শাট আপ আব্বু। আরশাদের হঠাৎ চিৎকারে ভয় পেয়ে কেঁদে ওঠে আব্রাহাম। নুরা সহ রুমের সবাই কেঁপে উঠেছে ভয় পেয়ে। আরশাদ নুরার দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ওকে কোলে নিয়ে শান্ত করো। নুরা দ্রুত এগিয়ে এসে আব্রাহামকে কোলে নিয়ে আরশাদের পাশেই বসে থাকে। আরশাদের বাবা আবার মুখ খুলতে নিলে এরশাদ থামিয়ে দিয়ে বলে, আব্বু এমন করছো কেন? কি বলে এসেছিলে আর এখন কি করছো? চলো এখান থেকে। ছাড়ো আমার হাত। ও কি পেয়েছে? নাম পরিচয়হীন একটা বাচ্চা এনে বলছে ওর বাচ্চা। কোথা থেকে কোন মেয়েকে কিনে এনে বিয়ে করে নিয়েছে? আরশাদ বসা থেকে উঠে দাঁড়ায়। খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে গর্জন করে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাকে ভাবতে হবে না। অনেক উপকার করেছ তোমরা আমার। উচ্চ নাম ডাকওয়ালা বংশ থেকে তো বউ এনে দিয়েছিলে, সে কি করেছে ভুলে গেছ? ভালো বংশের মেয়ে লাগবে না আমার। আমাকে আমার মতো করে থাকতে দাও, বাঁচতে দাও। নুরা আজে বাজে মেয়ে না, ওর চরিত্র নিয়ে একটাও বাজে কথা বলবে না। ওকে আমি এই কারণে কিনে এনেছি যেন এই জন্মে আমাকে ছাড়তে না পারে। ও পচে গলে মরলেও আমার কাছেই মরবে। আর যদি আব্রাহামের কথা বলো তাহলে কান খুলে শুনে রাখো, আব্রাহাম এখন আমার ছেলে। ওর সবচেয়ে বড় পরিচয় ও আরশাদ চৌধুরীর ছেলে। আমাদের বিরক্ত না করলেই আমি খুশি হব। তোমরা এখন আসতে পারো। তোমার বাড়ি বলে বাড়ি থেকে বের করে দিচ্ছ? যা ভাবো, আমার মাথা খারাপ করবে না, এমনিতেই মানসিক অবস্থা ঠিক নেই, উল্টা পাল্টা কি করে ফেলবো রাগের মাথায় আমি নিজেও জানি না। সবাই যাও এখান থেকে। আমি তোমাদের কারো কোনো সমস্যা করার জন্য বা বিরক্ত করার জন্য যাইনি। তোমাকে বড় করেছে কে? এত দূর এনেছে কে? বড় করার জন্য আর এত দূর আনার জন্য দাম চাইছো? যদি দাম চেয়ে থাকো তাহলে একেবারে শেষ করে দাও আমাকে, নয়তো একটু শান্তিতে বাঁচতে দাও। দম নিয়ে আবার বলে, তুমি কি বলতে চাইছো? তোমার টাকায় খেয়ে পড়ে বড় হয়েছি, লেখাপড়া করেছি আর এই বাড়ি গাড়ি করেছি। এই বাড়ি গাড়ি সব দিয়ে দিলাম, তোমাদের কিচ্ছু লাগবে না, আমার শুধু লাগবে একটু মানসিক শান্তি, যার সন্ধান আমি পেয়ে গেছি। আমার আর কিচ্ছু লাগবে না। এই নুরা নামো বিছানা থেকে, থাকবো না এই বাড়িতে। ব্যাগের মধ্যে শুধু আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও। নুরা বিছানা থেকে নেমে দাঁড়ায়। ওর শরীর থরথর করে কাঁপছে। আব্রাহাম এখনো কান্না করছে ভয়ে। আরশাদ ছেলেকে নিজের কোলে তুলে নিয়ে বলে, 2 মিনিটের মধ্যে ব্যাগ গোছাও। বিলাসবহুল জীবন দিতে না পারলেও মোটামুটি ভালো রাখতে পারবো তোমাদের, এতটুকু এবিলিটি আছে আমার। আরশাদের মা বলেন, কি বলছো আরশাদ? কোথায় যাবে তুমি? এই বিষাক্ত শহর,
মানুষ আর পরিবেশ ছেড়ে অনেক দূরে। এই শহরের মানুষ আর বাতাস বিষাক্ত হয়ে গেছে, আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমার ভালো থাকা সহ্য হচ্ছে না। এরশাদ বাবার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, ভাইয়া যদি এই বাড়িও ছেড়ে চলে যায় তাহলে আমিও চলে যাব যেদিকে যেতে ইচ্ছে করে। আমি খুশি হয়ে তোমাদের জানালাম যে ভাইয়া অতীত ভুলে মুভ অন করেছে। বিয়ে করেছে, সংসার করছে, বউ আছে, বাচ্চা আছে। আর তুমি এসে এখানে আগুন ধরাচ্ছ? শায়লা তো তোমার পছন্দ করা মেয়েই ছিল। কি করেছে সেই মেয়ে? তুমি কি আরেক শায়লাকে বিয়ে করতে বলছো ভাইয়াকে? সব মেয়েই এক হয়। শায়লা অমন ছিল বলে কি অন্য মেয়েও অমন হবে? অন্য মেয়েকেই তো বিয়ে করেছে। ভাবি কি দেখতে কুৎসিত? ভাইয়ার পছন্দ হয়েছে সেজন্য বিয়ে করেছে। সংসার ভাইয়া করবে তাই পছন্দটা তারই হওয়া উচিত নয় কি? যদি ভাইয়ার সমস্যা না হয় তাহলে তোমার সমস্যা কেন হচ্ছে? নাম পরিচয়হীন সন্তান কি কারো ঘরে বড় হয় না? কত শত দম্পতি আছে যাদের বাচ্চা হয় না, তারা তো এতিমখানা বা হসপিটাল থেকেই বাচ্চা দত্তক নেয়। কত শত শিশুর নাম পরিচয়ও তো থাকে না। তোমার মামাতো ভাই তো বাপের পরিচয়হীন মেয়েকে এনে নিজেদের পরিচয় বড় করেছে, বিয়ে দিয়েছে। নুরা কোনো রকমে শুধু ব্যাগের ভেতর আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় অল্প কিছু গুছিয়ে নিয়েছে। আরশাদ নিজের ফোনটা ট্রাউজারের পকেটে ভরে নেয়। এগিয়ে এসে ব্যাগটা হাতে নিয়ে বলে, আমার আগে আগে হাঁটবে, যাও রুম থেকে বের হও। নুরা মাথা নিচু করে দরজার দিকে আগায়। পেছনে পেছনে আগায় আরশাদ। এরশাদ বড় ভাইয়ের হাত টেনে ধরে। আরশাদ ভয়ঙ্কর রকম রেগে তাকায় ওর দিকে। এরশাদ শুকনো ঢোক গিলে বলে, রাত হয়ে গেছে ভাইয়া, তুমি এই রাতের বেলা আব্রাহাম আর ভাবিকে নিয়ে কোথায় যাবে? এটা তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবে? ছাড় আমার হাত। আমি খুব ভালো করেই জানি আমার বউবাচ্চাকে কিভাবে ভালো রাখতে হবে। আমাদেরকে নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা থাক তোদের নাম ডাক বংশ পরিচয় নিয়ে। আজকে থেকে সবাই ভাববি এই আরশাদ চৌধুরী মরে গেছে। মরে তো সেদিনই গেছি, শুধু দেহ থেকে আত্মাটা বের হওয়া বাকি। আমার মরার খবর শুনলেও তোরা কেউ যাবি না আমাকে দেখতে। এরশাদের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে নুরাকে বলে, না হেঁটে দাঁড়িয়ে পড়েছ কেন? চলো এখান থেকে। কোনো টেনশন করতে হবে না, আমি আছি তো। আমি যত দিন বেঁচে আছি কোনো ঝড় তোমাদের দুজনকে ছুতে পারবে না। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।